অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি ভাবছেন? হঠাৎ মদন মিত্র এমন বলছেন কেন বলুন তো? সরাসরি নিজের প্রাক্তন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মানে কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বলছেন ক্রিমিনাল। বলছেন তিনি নাকি সুপারি কিলার দিয়ে মানুষ খুন করিয়েছেন। একবার নয়, একাধিকবার। মদন মিত্রের হলোটা কি? আসলে কিছুই হয়। মদন মিত্র দলত্যাগী হওয়ার পর কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার পর তার রোষানলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যে কথাটা বলছেন, মানে খোলস ছেড়ে বেরিয়ে এসে যে হুঙ্কার, যে বিস্ফোরণ তিনি ঘটাচ্ছেন, এটা কিন্তু খুব একটা ভুল বলছেন এমন নয়। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের জামানার দাদাগিরির আরও কালো কাচ্চা চিঠা আমাদের কাছে আছে। আজ তারই একটা নমুনা দেব। বিভিন্ন সময় বিভিন্ন লোক বিভিন্নভাবে বলেছে লিপস অ্যান্ড বাউন্ডের কথা, বিভিন্নভাবে বলেছে বালি, গরু, কাটমানি, এই সবের কথা। কিন্তু এই খোদ কলকাতার ফুটপাত থেকে কত টাকা তোলা ওঠে সেটা কি আপনি জানেন? কত টাকার খেলা প্রতি বছর হয় সেটা কি আপনি জানেন? গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার নাম ইলমাস। আর আজ রাষ্ট্রিক্সে দ্য বিগ এক্সপোজে ফুটপাত সমস্যা, হকারদের দখলদারি সমস্যা ছোট সমস্যা আদৌ নয়। এই সমস্যার আড়ালে লুকিয়ে রয়েছে 1080 কোটি টাকা বার্ষিক তোলার অঙ্কটা। কিভাবে দেখুন। ফুটপাত নাকি বাজার, বোঝা দেয়। কলকাতার ফুটপাতের এই ছবি নতুন কিছু নয়, তবে আজ আপনাদেরকে যা বলবো সেই তথ্যগুলো পুরনো হলেও আজ পর্যন্ত আপনাদেরকে কেউ কোনো দিনও বলেনি। ফুটপাথে মানুষ হাঁটবে, দোকান থাকবে না। আদালতের রায়ে বারবার এটাই বলা হয়েছে, কিন্তু তারপরেও গত 15 বছরে কেন এই বেআইনি দখলদারির সমস্যার সমাধান হয়নি বলতে পারবেন? শুনুন তাহলে। সরকারি হিসেব বলছে কলকাতা জুড়ে হকারের সংখ্যা 59,000। বেসরকারি হিসেব বলে সংখ্যাটা প্রায় 2,70,000। কোনটা ধরবেন? তর্কের খাতিরে গড় সংখ্যা 1.5 লাখ ধরুন। কলকাতায় সরকারি বেসরকারি হিসেবের গড় 1.5 লাখ হকার। অভিযোগ, গত 15 বছর ধরে এরা রোজ টাকা দেয়, বাজারের ভাষায় হপ্তা। কখনো শাসক পার্টির স্থানীয় দাদাদের, কখনো প্রশাসনের নজরদারদের। কেউ দেয় 500, কেউ 1000, কেউ আবার দেয় 100। যার যেমন ব্যবসা, যার যেমন এলাকা, তার তেমন হপ্তা। এবার বুঝুন, যদি রোজ হকার পিছু গড়ে 200 টাকা করে হপ্তা ওঠে, তাহলে 1.5 লাখ হকারের থেকে কত টাকা প্রতিদিন ওঠে বলুন তো? দিনে 3 কোটি টাকা। মাসে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 90 কোটি টাকায়, আর বছরে 1080 কোটি টাকা। তৃণমূল আমলের কাটমানি, তোলাবাজির অভিযোগ নতুন কথা নয়, তবে আম জনতার ফুটপাত থেকে যদি শুধুমাত্র তোলা বাবদ বছরে 1080 কোটি টাকা ওঠে, তাহলে ভাবুন সারা রাজ্য থেকে জনতার হক মেরে কত টাকা উঠেছে গত 15 বছরে। এই বিপুল পরিমাণ টাকা সবটাই কালো টাকা। তাহলে গত 15 বছরে শুধু ফুটপাত থেকেই হপ্তা বাবদ কত টাকা জমেছে কালীঘাটের কালোবাজারে? হিসেবটা আপনারাই করে নিন। তাহলে এই বেআইনি দখলদারির রেট কি তৃণমূল কংগ্রেস বেঁধে দিয়েছিল? বছরে 1080 কোটি টাকা। প্রশ্নটা হচ্ছে, কারা তুলতো এই টাকা? কোথায় যেত এই টাকা? পাড়ার পার্টি অফিস থেকে কালীঘাট, নাকি ক্যামত স্ট্রিট? যারা ভাবছেন হকার সমস্যা ছোট সমস্যা, তারা আবার ভাবুন, বছরে 1080 কোটি টাকার তোলাবাজিকে ছোট সমস্যা বলা যায়? এই টাকাটা কারা তুলত, কেন তুলত, কোথায় যেত? আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কি এই টাকাটা তুলতেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কি এই টাকা তোলা হতো? কোথায় কত টাকা তোলা হতো? বছরে হকার বাবদ কত টাকা ওঠে? এর জন্য সরাসরি হকারদের কাছে গিয়েছিলাম, প্রশ্ন করেছিলাম যে এই যে আপনারা ফুটপাত দখল করে বসে রয়েছেন, কাদের হাত রয়েছে আপনাদের মাথায়? কারা আপনাদের এত সাহস দিচ্ছে? হকাররা নিজেরাই বলছে কখনো পুলিশ এসে হপ্তা নিত,
কখনো কেএমসির বাবুরা এসে দেখে যেত কিন্তু তারপর কিছু করতো না, আর কখনো কখনো সরাসরি তোপ দাগছেন দলীয় কর্মীদের বিরুদ্ধে, মানে তৃণমূল কংগ্রেসের দাদাদের বিরুদ্ধে। तो 40 साल से गैर कानूनी काम कर रहे हो तो कानूनी तो नहीं बन गया? नहीं, हम लोग कॉर्पोरेशन से सबसे आती है, क्या आती है? कॉर्पोरेशन से भी हम लोग का आती है, क्या है? कॉर्पोरेशन से 2 बार 3 बार हम लोग को आती लिख के ले गया है समस्या, क्या लिख के लेके गया कॉर्पोरेशन? फोटो खींच के ले गया है, अथी सर्वे करके गया है, ये हटाने के लिए ना, नहीं और क्या फंसाने के लिए? हाँ তো কর্পোরেশন বলায় বসাও, जी সচ বল রে। सच बोल रहा है। তো এখানে যে তুমি বসে আছো, এই যে এটা তো ফুটপাত, এটা তো মানুষের হাঁটার জায়গা, তো তোমাকে কখনো কেউ এখান থেকে সরতে বলেনি? না কর্পোরেশন কিছু বলেনি? তৃণমূলে না সিপিএম কিছু বলেনি? नहीं পয়সা দিতে হয় কাউকে? তা নিজের মর্জিতে? নিয়ে মধ্যে না, মানে পেটিকে যে লাগে থানায় সেটা দিতে হয় মাঝে মাঝে, কাকে দিতে হয়? থানায় পেটি ये तो गैर कानूनी है, आपका धंधा नहीं। जहाँ आप धंधा कर रहे हो वो जगह तो गैर कानूनी है, आप फुटपाथ पे थोड़ी डाला लगा सकते हो। नहीं लगा सकते हो ना, जानते हो ना गैर कानूनी है, फिर भी लगाते हो। क्या करे, कोई रास्ता नहीं है तो क्या कर सकते तो पैसा वैसा देना पड़ता है, नहीं, पैसा नहीं देना पड़ता, तो ऐसे ही अपना मर्जी से यहाँ लगा दिए। तो क्या करे सर, कहाँ पब्लिक को दिक्कत तो होता है। हाँ दिक्कत तो होता है सर। কলকাতা শহরে এই মুহূর্তে কতজন হকার আছে জানেন? সরকারি কোনো তথ্য আপনি পাবেন না। বেসরকারি কিছু সার্ভে রয়েছে যেখানে একটা ফিগার কয়েক বছর আগে সরকার এস্টিমেটে এনেছিল, সেই ফিগারের সংখ্যাটা হচ্ছে 59,000, কিন্তু বেসরকারি সার্ভে বলছে সংখ্যাটা 2,70,000। এই মুহূর্তে গোটা কলকাতা জুড়ে প্রায় 2,70,000 হকার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই 2,70,000 হকার তাহলে কি করছে? তোলা দিচ্ছে, রাস্তা জবরদখল করছে। আর এই রাস্তা জবরদখলের কারণেই আমার আপনার হ্যাপা। হঠাৎ মদন মিত্রর প্রসঙ্গ দিয়ে কেন শুরু করলাম বলুন তো? আজ যে মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রিমিনাল বলছে, এই জুলাই মাস কয়েকদিন আগে মদন মিত্র নিজের সমস্ত পদ ছাড়ার আগে অবধি হকারদের ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, সর্বা ছিলেন। এই হকার আন্দোলন মদন মিত্রের নিজের আন্দোলন, তার রাজনৈতিক কেরিয়ার শুরুর আন্দোলন। তাই মদন মিত্রকে আমার একটাই প্রশ্ন, ঠিক যেমন মানুষ খুন করার কথাটা আজকে বেফাঁস কিংবা বিস্ফোরকভাবে বলে ফেললেন, কোনো না কোনো একদিন আমাদের এই তথ্যেও শিলমোহর কি দেবেন মদনবাবু? একটু জনতাকে খোলসা করে বলবেন বছরে কত কোটি টাকা তোলা তুলতেন আপনাদের দলের কর্মীরা, আপনাদের দলের সর্বেসর্বারা এই ফুটপাতের হকারদের থেকে, এবং কেন আপনারা কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এই হকার সমস্যার সমাধান করেননি? আমাদের বলা হয়েছিল যে আমাদের দোকানগুলো সব সুন্দরভাবে এইভাবে বানিয়ে দেবে। এই জন্য সরিয়ে দেওয়া হলো আপনি? হ্যাঁ সরিয়ে দিল, বলে 2 মাসের জন্য তোমরা সরে যাও, আমার দোকানগুলো সব তৈরি করে নিই, নিলে তারপর তোমরা উঠে আসবে। যারা কাজ করছিল তারাই একজন বললো তোমাদের লাখখানি টাকার আগে তোমাদের দেবে না। হকার সমস্যা বড় সমস্যা। এই হকার সমস্যা শুধু বড় সমস্যা এটুকুতেই থেমে নেই, এরা রীতিমতো গাজুয়ারি করে। হকার সমস্যা নিয়ে প্রতিবেদন দেখাতে গিয়ে রাষ্ট্রিক রীতিমতো আক্রান্ত হয়, একবার নয় একাধিকবার। যেমন এই হকার সমস্যার একটা খুব বড় জায়গা কিংবা খুব বড় পার্ট কোথায় বলুন তো? পার্ক সার্কাস আর্সেলানের সামনে। সন্ধ্যাবেলা কোনোদিন পার্ক সার্কাস আর্সেলানের সামনে দিয়ে যাবেন, ফুটপাতটা মনে হয় পার্ক সার্কাস আর্সেলানের নিজের পটিকো কিংবা নিজের গাড়ি বারান্দা, নিজের দালান। সেখানে ফেস্টুন রয়েছে, আলো রয়েছে, শুধু তাই নয়, যাবতীয় সমস্ত সরঞ্জাম হোটেলের চলে এসেছে ফুটপাতে। সেই আর্সেলানে যখন রাষ্ট্রিক্স খবর করতে গেল যে কেন আর্সেলান বেআইনিভাবে রাস্তা আটকে পার্কিং করবে, নিজের গাড়ি দাঁড় করাবে, নিজের কাস্টমারের গাড়ি দাঁড় করাবে, সমস্তটাই কলকাতা পুলিশের নাকের ডগায়, এবং কেন তারা গোটা ফুটপাতকে নিজেদের দখলে নেবে, তখন আর্সেলানের এক কর্মী কি করলেন জানেন? রীতিমতো ক্যামেরায় হাত দিয়ে রেকর্ডিং বন্ধ করার হুমকি দিলেন রাষ্ট্রিক্সের প্রতিনিধি অরুণা। দেখুন, আমরা পার্ক সার্কাস আর্সেনালের ছবি দেখিয়েছি, যেখানে গাড়ি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ফুটপাত দখল করে কিভাবে রয়েছে আর্সেনালের সামনে। भाई साहब प्लीज रोकिए इसको, इतनी सारी गाड़ियां वो भी हम लोग दिखा रहे हैं, वो भी दिखा रहे हैं। आपकी तो वहाँ पर भी गाड़ियाँ खड़ी है ना अरसलान की। तो फुट पे गाड़ी नहीं लगाएंगे तो कहाँ लगाएंगे? बाहर तो पूरा गाड़ी लगा हुआ है मोहल्ले का। मेरा वीडियो मत बनाइए, कोई फायदा नहीं है। আর এই মুহূর্তে আমরা রয়েছি
পার্ক স্ট্রিট বা রিপন স্ট্রিটের আর্সেনালের সামনে, সেখানেও কিন্তু ছবিটা আলাদা নয়। এই যে সামনের ফুটপাতের ভেতর সারিবদ্ধভাবে রয়েছে বাইক এবং আর্সেনাল ট্রেন লেখা তাদের বাইকও রয়েছে, অর্থাৎ এখান থেকে বিভিন্ন জায়গায় মাল যায় তাদের। এইটা একটা ছবি, এবং ফুটপাত তো প্রায় তাদের দখলে চলে গেছে। আবার যদি এই ফুটপাতের বাইরেও দেখাই তাহলে দেখবো যে যেখানে যারা খেতে আসছে বা আসছে সন্ধে বাড়লেই বিভিন্ন আর্সেনালে যারা খেতে আসে তারা কিন্তু এই সারিবদ্ধভাবে এখানে গাড়ি পার্কিং করে দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে যে এই রিপন স্ট্রিটের এই রাস্তায় কিন্তু সিঙ্গেল লেনে কোনো পার্কিং নেই, কারণ সামনেই পার্ক স্ট্রিট, সেখানে কোনো পার্কিং নেই। যেগুলো আনওয়ান্টেড স্যালুন আছে সেগুলোর জন্য, আর স্যালুনের জন্য শুধু নয়, এমনি যে বসে বসে থাকে ওরা বিক্রি ব্যাপারটা করে, আমরা যখন অফিসের জন্য আসি আমাদের অনেকটাই সমস্যা হয়। মানে সারাদিনে মোটামুটি 3-4 ঘন্টা জ্যামই থাকে রাস্তা। যখন গাড়ি বেশি চলে আসে পার্ক স্ট্রিটের দিক থেকে তখন অনেক জ্যাম হয়ে যায়। এবং ফুটপাতের যে অংশটা রয়েছে সেখানে আবার গাড়িও তুলে রাখা হয়েছে, অর্থাৎ মানুষ কোথা দিয়ে হাঁটবে সেটা দাঁড়া যাচ্ছে না। আর একটু যদি কিছু এগোই, এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলো পুরোপুরি ফুটপাত দখল করে নিয়েছে এবং ফুটপাতের ওপরই তারা পর্সা সাজিয়ে বসে আছে। এরপরে তো আরও বিষয় রয়েছে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই যে পার্কিং। এই যে পার্কিং দেখুন, এখানে পরপর যে গাড়িগুলো রাখা রয়েছে এই গাড়িগুলো কিন্তু ইল্লিগাল ভাবে রাখা রয়েছে। কেউ রেস্টুরেন্টে খেতে এসছে, কেউ এই স্যালুনগুলোতে নিজেদের কাজে এসছে, তারা এখানে পার্কিং করে গেছে। এই গাড়িগুলো কিন্তু নিয়ন্ত্রণ হয় না। দাদা, এখানে তো কোনো পার্কিং নেই কোথায়? এই জায়গাটা রিপন স্ট্রিটের উপর, আমাদের আর্সেনালে ঢুকেছে কিন্তু এখানে তো পার্কিং জোন নয় এটা, মানে যে গাড়িটা সারিবদ্ধ হয়ে গাড়ি পার্কিং করা আছে, এর ফলে তো রাস্তাটা শুরু হয়ে যাচ্ছে 12-13 ফিটের রাস্তা। ওই আর্সেনালে কথা বলুন। আমরা যে চিত্রটা দেখাচ্ছিলাম যে ফুটপাত তো প্রায় নেই বললেই চলে, ফুটপাতের ওপর চেয়ার নিয়ে অনেকে বসে আছে, আর এই রাস্তা, সেই রাস্তার একটা ধার সম্পূর্ণরূপে ইল্লিগাল পার্কিং এ ভরে গেছে বলে সাধারণ মানুষ অভিযোগ করছে। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে অরুণাভ ঘোষ, রাস্টেক্স। শুধু পার্ক সার্কাস আর্সেনাল নয়, নিউ মার্কেটে আসুন, একেবারে শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট। সেই নিউ মার্কেটে আসলে আপনি বুঝতে পারবেন কত বড় সমস্যা হয় এই নিউ মার্কেটে হকারদের জন্য। আপনি রাস্তায় হাঁটতে পারবেন না, সেখানকার যাদের এস্টাবলিশমেন্টস রয়েছে, যাদের দোকান রয়েছে, তারা রীতিমতো মাথায় হাত দিয়ে বসে থাকে, কারণ তাদের দোকান মানুষ দেখতেই পায় না হকারদের ভিড়ে, তাদের বিক্রি বাট্টা কম হয়, আর এই হকারদের জুলুম চলতেই থাকে। নিউ মার্কেটে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি, দেখুন তারা কি দেখে। সারাদিন বসে থাকা, ক্রেতাদের জন্য অপেক্ষা করা আর দোকান বন্ধ করে চলে যাওয়া, এটাই যেন স্থায়ী দোকানদারদের রুটিন হয়ে গেছে। এরকম অনেক উদাহরণ আছে এই নিউ মার্কেট এলাকাতে, যেই দোকানগুলি শুধুমাত্র কাস্টমারের অভাবে কিংবা এই হকারদের দাপাদাপিতে বন্ধ হয়ে গেছে। রাতারাতি তারা শাটার নামিয়ে দিয়েছে। আর অন্যদিকে এই যারা হকার তারা বলছে, আপনি যদি দোকান চালাতে না পারছেন তাহলে দোকানটা ছেড়ে চলে যান, আমরা চালিয়ে নেব। এই যে একেবারে কয়েনের এপিঠ আর ওপিঠ, এটা আজকের দিনে দাঁড়িয়ে নিউ মার্কেটের বাস্তব চিত্র। Every business person in this market is very afraid to open the house because we are harmed physically, be it ourselves, be it our shops also. Day by day সেলটা ডাউন হচ্ছে ডিউ টু হকার্স প্লাস আপনার কার পার্কিং। হকার্সে তো এরকম হয়ে গেছে, আগে একটা লাইন ছিল, এখন 2-3 লাইন চলে যাচ্ছে। बेचारे तो हम दुकानदार हुए पड़े हैं जो कि सब खर्चा भी देते हैं, स्टाफ भी देते हैं, एम्प्लॉयमेंट भी करते हैं, टैक्सेस भी भरते हैं, कंप्लायंस भी करते हैं और सफ़र भी कर रहे हैं। यही बेचारे हुए ना आज के दिन पे। ক্যামেরায় তন্ময় করের সাথে পায়েল রায়, রাস্টেক্স। নিউ মার্কেটে আরেকটা সমস্যা আছে জানেন, নিউ মার্কেটে অবৈধ পার্কিং রীতিমতো রমরমিয়ে চলে, এবং সেই পার্কিংয়ে যদি আপনি হাত দিতে যান রীতিমতো গর্জে ওঠে ওখানকার বকলমে কোট অ্যান্ড কোট পার্কিংওয়ালা। কোথাও রাস্তায় ডবল লাইন, কোথাও রাস্তার মাঝখানে গাড়ির পার্কিং, যে যেমন ভাবে পারে নিউ মার্কেটে নিজের গাড়ি পার্ক করে দেয়। অথচ শহরের এই রাস্তায় কিন্তু অবৈধ পার্কিংয়ের কোনো রকম পারমিট নেই, রাদার পার্কিংয়েরই কোনো পারমিট নেই। যানজট বাড়ে, আমার আপনার ধকল বাড়ে এবং আম জনতার সমস্যা হয়। তবুও রমরমিয়ে নিউ মার্কেটে চলে অবৈধ পার্কিং। দেখুন ফুটপাত তো নেই। আমি আগাগোড়াই যখন থেকে আমরা আসছি, জন্মের থেকেই এরকমই আসছি। ফুটপাতে হাঁটার জন্য সেরকম কিছু ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার প্রাণকেন্দ্র
ধর্মতলা নিউ মার্কেট চত্বরে। এই নিউ মার্কেট চত্বর সবসময় ব্যস্ত থাকে। এখানে সকাল থেকে রাত পর্যন্ত যেরকম গাড়ি চলাচল করে, বাস চলাচল করে, পাশাপাশি এখানে প্রচুর মানুষ চলাচল করে। আর এখানেই রাস্তার একধারে রয়েছে পার্কিং। 30 টাকা না, 30 টাকা না, 50 টাকা বলি। তার বেশি হচ্ছে অনেক সময়। টাইমের উপর ডিপেন্ড করে। এই পার্কিং এ এসে আমরা দেখছি এখানে ইললিগাল পার্কিং তো রয়েছে, তার সাথে রয়েছে তোলাবাজি। তার কারণ কেএমসির যে নির্দিষ্ট রেট করা আছে, নির্দিষ্ট যে নিয়ম আছে, সেই নিয়ম মেনে দেওয়া হয় না স্লিপ, এবং পার্কিং এর ক্ষেত্রেও কিন্তু নিয়ম মানা হয় না। ये हमको मालूम नहीं। आप तो पार्किंग करा रहे हैं। हाँ 10 रुपया घंटा हम काटते हैं। कुछ आदमी बोले आप 50 रुपया 60 कौन? रुपया नहीं बोलोगे बोल रहा है। नहीं हम लोग नहीं काटते कभी नहीं। आप स्लिप देते हैं। आज स्लिप आप हम लोग का पास कभी नहीं दिया। দুধারে পার্কিং করানো হয়, একদিকে 12টি গাড়ি, অন্যদিকে 25টি গাড়ি, কিন্তু আমরা দেখছি এখানে সারিবদ্ধভাবে প্রায় 50টির কাছাকাছি গাড়ি পার্ক করা রয়েছে। আর রয়েছে ওলা উবের। পার্কিং নেই, পার্কিং এর জায়গা নয়। ना सर इतना गाड़ी खड़ा है इधर आगे पीछे हर जगह। আমরা খবর করার পর এখানে আরো সারিবদ্ধভাবে বিভিন্ন ওলা উবের একটাবের গাড়ি ছিল, তারা কিন্তু আমাদের দেখার পর এখান থেকে চলে গেছে। मेरा बुकिंग आया, मैं निकल रहा हूँ। আমরা বলার পর চলে যাচ্ছে। ना ना, मेरा बुकिंग आया हुआ है, हम स्टार्टिंग कर रहे थे। কবে এই নিয়ন্ত্রণ আসবে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে অরুণাভ ঘোষ, লাস্টিক্স। মধ্য কলকাতা ছেড়ে এবার একটু দক্ষিণ কলকাতায় যাই। শর্মা, শেয়ারচা থেকে শুরু করে উদীপী, এদের কথা তো আপনাদের বহুবার দেখিয়েছি। একদম আম জনতার কেন্দ্রস্থলে যাই, আম জনতার হটস্পটে যাই। গড়িয়াহাট মোড়, গড়িয়াহাট চৌমাথার মোড়, ব্যস্ত জায়গা, যে কোনো সময় সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, ফুস করে গাড়ি চলে, কিন্তু আম জনতা হাঁটবে কোথা দিয়ে? ফুটপাত তো রীতিমতো বাজার, ফুটপাত তো হকারদের দখলে। দেখুন, ফুটপাত নাকি এটা বাজার, এটা কিন্তু দেখে বোঝা যায়। কারণ একাধিক জায়গায় শহরে সেখানে যে ছবিটা দেখা যাচ্ছে যে ফুটপাত দখল করে সেখানে কিন্তু হকাররা এখনো বসে রয়েছে। হ্যাঁ, সমস্যা তো আছেই, আর এটা তো বহুদিনের সমস্যা, আজকের না। এটা বহুকাল ধরে এই ফুটপাত দখল করে বসে আছে। এখন দীর্ঘদিন ধরে কোনো অন্যায্য জিনিস যদি থেকে যায়, তাহলে সেটা যখন ন্যায্যতায় পর্যবসিত হয় ও সেটাই যখন দাবি হয়ে ওঠে, তার পিছনে যখন রাজনীতি কাজ করে, তখন এটা নিয়ে আর কোনো কথা বলার রুচি বা ইচ্ছে একজন প্রবীণ নাগরিক হিসেবে আর করে না। ফুটপাতে ব্যবসা নিয়ে অ্যাকচুয়ালি সমস্যা ছিল না। ছোট্ট একটু জায়গা দখল করে ফুটপাতের এক পাশে যদি ব্যবসা করতো এবং একটা নির্দিষ্ট জায়গা নিয়ে, তাহলে ঠিক ছিল। কিন্তু এই যে দীর্ঘ অনেকে 30 বছর, 40 বছর, কেউ বা 15 বছর ধরে যেভাবে ফুটপাত দখল করে তারা এই দোকানপত্র চালাচ্ছেন, সরকারি হিসেবে সেই সংখ্যাটা 59,000 হলেও বেসরকারি হিসেবে সেটা কিন্তু 2 লক্ষ পেরিয়ে গিয়েছে। অনেক সমস্যা বলতে আমাদের এই একটা দোকানের মধ্যে 6-5 ফ্যামিলি আছে। কাস্টমারও সমস্যা হবে, আমাদেরও সমস্যা তো হবেই, দুপক্ষেই সমস্যা হবে, কাস্টমারেরও হবে আমাদেরও। আমরা অনেক বছর ধরে 96-এ যে হকার ভেঙেছে তারপর থেকে সব ফুটপাতেই দোকান করেছি। ক্যামেরায় বিশ্বজিৎ দেয়াঞ্জুর সঙ্গে অভিক নন্দী, লাস্টিক্স। এই হকাররা এত বুক ফুলিয়ে, ক্যামেরাকে না ডরিয়ে, সরকারকে না ডরিয়ে কিভাবে কাজ করে বলুন তো? কাজ করে কারণ তারা জানে পয়সা দিলে সব হয়, এবং তারা পয়সা দেয়। হপ্তা, এই পয়সাটার কথা হচ্ছে হপ্তা। আর এই হপ্তা নেয় দাদারা। সেই দাদারা কখনো প্রশাসনের দাদারা, কখনো পুলিশের দাদারা, কখনো লোকাল তৃণমূল কংগ্রেস কিংবা লোকাল রাজনৈতিক দলের দাদারা। এই দাদারা যে হপ্তাটা দেয়, সেই হপ্তাটা কত টাকা হতে পারে জানেন বছরে? আসুন আপনাদের একটা ছোট্ট পরিসংখ্যান দেখাই। সরকারি হিসেবে কত হকার আছে এখনো জানি না, 59,000 লাস্ট ফিগার। বেসরকারি সার্ভে বলছে 2,70,000। কিন্তু আমরা একটা মিডিয়ান ফিগার নিই, তর্কের খাতিরে একটা অ্যাভারেজ ফিগার নিই, না সরকারি না বেসরকারি, 1.5 লক্ষ, না 59,000 না 2,70,000, মাঝামাঝি একটা ফিগার 1.5 লক্ষ। যদি 1.5 লক্ষ হকার সংখ্যা নিয়ে আমরা এগোই, তাহলে দেখবেন হকার পিছু হপ্তার রেট 200 টাকা। একজন হকার যদি দিনে 200 টাকা করে দেয়, তাহলে মাসে 1.5 লক্ষ হকার কত টাকা দেয় জানেন?
1.5 লক্ষ হকার থেকে মাসে ওঠে 90 কোটি টাকা। দেখছেন তো, 90 কোটি টাকা। এই 90 কোটি টাকা সরাসরি কোথায় যায় কেউ জানে না। আমার প্রশ্ন, কালীঘাটে যায় নাকি ক্যানাক স্ট্রিটে যায়? কারণ সরকারি জমিতে, সরকারি ফুটপাতে কোনো রকম রাজনৈতিক দাদাদের প্রহসন ছাড়া এভাবে হকাররা জাঁকিয়ে বসতে পারে না। মাসিক হিসেব তো শুধু বললাম 90 কোটি টাকা, বছরে যদি হিসেব করেন এই টাকাটা কত দাঁড়ায় জানেন? 1080 কোটি টাকা। ভাবছেন? মনে আছে সেই পার্থ চট্টোপাধ্যায়ের গার্লফ্রেন্ডের খাটের নিচ থেকে তোড়া তোড়া টাকা বেরিয়েছিল, নিয়োগ দুর্নীতির টাকা? আর এই হকার দুর্নীতি, হকার তোলাবাজির টাকাটা কত বুঝতে পারছেন? 1080 কোটি টাকা। তাও আমি পুরো টাকা ধরিনি, আমি 1.5 লক্ষ হকার ধরেছি এবং তাদের দিনে 200 টাকা হকার কিছু ধরেছি। এভাবে তোলা ঠিক হয় না। আপনাদের তো নিজেদেরই শোনালাম, কিছু কিছু এরিয়াতে হকার পিছু স্টল বানিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস 1,00,000-1.5 লাখ টাকা নিয়েছিল। তৃণমূল কংগ্রেসের দাদারা 1,00,000-1.5 লাখ টাকা দিয়েছিল। যে সংখ্যা আমি আপনাদের বলছি, কিংবা যে সংখ্যাটা আমরা অঙ্ক কষে বের করেছি, সেটা খুবই সামান্য। 1080 কোটি টাকা তো খুব বেস ফিগার। এই ফিগারের হায়ার লিমিট কোথায় না আমি জানি না আপনি জানেন। এর কোনো সরকারিভাবে হিসেব রাখা সম্ভব নয়, কারণ পুরো টাকাটাই কালো টাকা, ব্ল্যাক মানি। এই ব্ল্যাক মানি যাচ্ছে কোথায়? আমার আপনার পকেট কেটে, পেট কেটে। এই টাকাটা কোন নেতা মন্ত্রীরা নিজেদের পকেটে এর তদন্ত হবে না। অনেকেই আমাদের প্রশ্ন করেছেন, আমি দেখছিলাম আমাদের ডিএমএ দেখছিলাম, আমাদের কমেন্টসে দেখছিলাম, অনেকেই প্রশ্ন করছেন যে এরা হঠাৎ করে শুরু করেই, সত্যি আমরা নতুন চ্যানেল, আমরা ছোট চ্যানেল, আমরা ছোট ছোট মানুষের কথা বলি, আমরা আমার আপনার মতো আমজনতার কথা বলি, বড় নেতাদের নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। আপনারা প্রশ্ন করেছেন যে আমরা এভাবে হকারদের পেছনে কেন? আমরা কি হকার বিরোধী? না, একেবারে না। আমরা কি গরিব মানুষ বিরোধী? না, একেবারে নয়। আমরা তো গরিব মানুষের কথাটাই বলছি। কারণ আপনাদের আরেকটা ফ্যাকশন দিতে, ফুটপাত কিসের জন্য? আমার আপনার হাঁটা চলার জন্য, রাস্তা গাড়ির জন্য। গত 15 বছরে প্রতি বছর কয়েকশো মানুষ পথ দুর্ঘটনায় প্রাণ হারায়। কলকাতা শহরের অনেক কিছু বদলেছে। কেউ কেউ বলে লন্ডন হবে, কেউ কেউ বলে ইটালি হবে, কেউ কেউ বলে কি জানি কে হবে। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র, তিনি তো মিনি পাকিস্তান টাকিস্তান বলে দিয়েছিলেন। কিন্তু তারা কোনোদিন আপনাদের এই পরিসংখ্যানটা দেয়নি যে প্রতি বছর কলকাতা শহরে প্রায় 200 থেকে 300 মানুষ পথ দুর্ঘটনায় প্রাণ হারান। এবং চমকে উঠবেন আপনারা যদি আমি আপনাদের এই পরিসংখ্যানটা দিই যে টোটাল নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট কিংবা প্রতি বছর এই সমস্ত মৃত্যুর সিংহভাগ, প্রায় 70 থেকে 80% মানুষ পথচারী কিংবা বাইক আরোহী। পথচারীদের হাঁটার জন্য ফুটপাত রয়েছে যেখানে গাড়ি বাইক আসবে না। তারা যদি রাস্তা দিয়ে হাঁটেন তাহলে তাদের প্রাণনাশ তো হবেই। এই প্রতিবেদনগুলো এই কারণেই করা, ফুটপাত জবরদখল মুক্ত করা এই কারণেই, যাতে আমি আপনি আমজনতা ফুটপাত দিয়ে হাঁটতে পারি, যাতে অ্যাক্সিডেন্ট কম হয়। কারণ এই মুহূর্তে এই 1080 কোটি টাকার তোলাবাজির সিন্ডিকেট হকারদের ওটা ফুটপাত জবরদখলের কাহিনী দেখে আমার না একটা পুরোনো সিনেমার কথা মনে হয়। শোলে সিনেমার একটা দৃশ্য, শহর কলকাতা যেন একটা শোলে সিনেমার শুটিং। গব্বর সিং হকাররা, ভীরু পুলিশ প্রশাসন, সরকার, যারা কেউ কিছু করতে পারছে না, আর বসন্তীর মতো কাঁচের টুকরোর ওপর আমাকে আপনাকে আমজনতাকে নিয়ে কেন বলছি জানেন? নিজেই যেত। কলকাতা যেন শোলে সিনেমার এক অদ্ভুত রূপান্তর। যদি আপনাদের বলি, গব্বর সিং যেমন বীরুকে বেঁধে রেখে বাসন্তীকে নাচতে বলছিল, সেই দৃশ্য প্রতিদিন তৈরি হয় কলকাতার রাজপথে। আপনারা বিশ্বাস করবেন, এখানে গব্বর সিং হলো সেই সব হকাররা যারা কলকাতার ফুটপাত দখল করে বসে আছে। পুলিশ প্রশাসন বীরুর মতো কিছু একটা করতে চায়, হয়তো অনেক কিছুই করতে চায়, কিন্তু গব্বরের চেলা চামুন্ডাদের হাতে সে বন্দী। কাঁচের টুকরোর মতো হুসহুস করে রাস্তা দিয়ে গাড়ি ছুটছে, আর আমি আপনি আম জনতা বাসন্তীর মতো
ইচ্ছা না থাকলেও রোজ নাচতে বাধ্য হচ্ছে পথে ঘাটে লেভেল ক্রসিং। আর আমাদের নাচ দেখে হো হো করে হাসছে গাদ্দাররা। নাচতে নাচতে বাসন্তীর পা কেটেছিল কাছে, আমাদের আর পা কাটার কোনো সুযোগ নেই, একেবারে গাড়ির ধাক্কায় সোজা বৈতরণী পা। একটা তথ্য বলি, সাম্প্রতিক 1 বছরে রাজ্যে 13,795টা সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে, যার ফলে 12,615 জন আহত হয়েছে এবং 6,027 জন প্রাণ হারিয়েছে। শোলের এই আরবান ভার্সনকে সার্কাসের মওকা কুয়া বললে কি খুব ভুল করা হবে? আসলে বাসন্তীকে বাঁচাতে এসেছিল জয়, আমাদের বাঁচাতে কে আসবে? যে আসবে সত্যিই তার জয় জয়কার হতে পারে, আর না আসলে নয়। কেমন লাগলো আমাদের আজকের প্রতিবেদন? ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টস করুন আর জানান আপনার মতামত। থাকুন রাস্ট্রিক্সের সঙ্গে। হকার সমস্যা ছোট সমস্যা নয়। খুব বেস মিনিমাম ফিগার ধরলে বছরে এই হকারদের থেকে 1,080 কোটি টাকার তোলাবাজি হয়। সেটা কাদের কাদের পকেটে যায় এখনো তার কোনো অকাট্য প্রমাণ কিংবা কোনো রকম তথ্য সামনে আসেনি। তবে আলবৎ তাতে দাদারা ইনভলভ, পলিটিক্যাল দাদারা, পুলিশের দাদারা, কেএমসির দাদারা, সেটা হকাররা নিজেরাই বলছেন। হকাররা নিজেরাই বলছেন তারা জানেন তারা যেটা করছেন সেটা ইলিগাল, কিন্তু কোনো কড়া ব্যবস্থা নেই তাদের সরিয়ে দেওয়া। আমরা কেউ হকার বিরোধী নই, কেউ গরিব মানুষ বিরোধী নই, কিন্তু হকারদের ফুটপাত জবরদখলের জন্য একসঙ্গে দুটো জিনিসকে প্রহসন দেওয়া হচ্ছে। প্রথম, পথচারী মৃত্যু, রোড অ্যাক্সিডেন্টস, কারণ ফুটপাত নেই তাই লোক বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটে এবং জীবনের ঝুঁকি নিয়ে হাঁটে। এবং দ্বিতীয়, এই হাজার হাজার কোটি টাকার কালোবাজারির সিন্ডিকেট, এই কালো টাকার সিন্ডিকেট। এই 1,000 কোটি টাকায় কিংবা এই 1,080 কোটি টাকা যদি হকারদের রেগুলারাইজ করে প্রপারলি তাদের দিয়ে কাজ করানো হতো, তোলা না নিয়ে তাদের কাছ থেকে জিএসটি নেওয়া হতো, তাহলে এই টাকায় সরকার আমার আপনার জন্য কি কি করতে পারতো জানেন? স্কুল বানাতে পারত, হাসপাতাল বানাতে পারত, গ্রামীণ চিকিৎসা কেন্দ্রে প্যাথ ল্যাব বানাতে পারত, রেডিওলজি ইউনিট বানাতে পারত। আমার আপনার জীবনটা আরেকটু বেটার, আরেকটু উন্নত হতে পারত। ওই কে এক তৃণমূল কংগ্রেসের নেতা বলেছিল না, উন্নয়ন খাড়া হাতে দাঁড়িয়ে রয়েছে রাস্তার মোড়ে। এমন উন্নয়ন আমরা চাই না। চাই আমরা সত্যিটা, চাই আমরা আমার আপনার আম জনতার উন্নয়ন। তাই জন্য কোনো দাদা কিংবা কোনো নেতার বসা হলেও আমরা কথা বলবো আম জনতার হয়ে কথা বলবো। কারণ কোনো নেতার জন্য নয়, কোনো মন্ত্রীর জন্য নয়, বাংলার মানুষের কথা, বাংলার কথা বলার জন্যই তৈরি হয়েছে রাষ্ট্রিক্স। দেখতে থাকুন রাষ্ট্রিক্স। আমি ইলমাস রয়েছি আপনাদের সঙ্গে এবং থাকবো আমার আপনার সমস্ত সমস্যায় প্রতিবাদে গর্জে ওঠার জন্য। থাকবে রাষ্ট্রিক্সের পর্দায় আমি এবং আমার পুরো টিম। Ladies and gentlemen, my name is Ilmas Sayed. Good night and jai Hind.